আজ 25শে বৈশাখ। যুদ্ধকালীন পরিস্থিতিতে রবি ঠাকুরের 164তম জয়ন্তী উৎসব পালিত হচ্ছে। অসংখ্য শোকের মাঝেও আজ তার কথা স্মরণ না করলেই নয়। যিনি সবসময় শান্তির বার্তা বহন করেছেন, দেখিয়েছেন মুক্তির পথ, বুঝিয়েছেন ঐক্যবোধের শক্তি। কবিগুরুর প্রতি শ্রদ্ধা অর্পণ করে জয় ভাদুরীর একটি কবিতা বর্তমানে পাঠ করার চেষ্টা করব। লৌহ প্রণামে তোমারে জানাই আমার মনের নাথ, সহসা ব্যাকুল কণ্ঠে মম তুমি রবীন্দ্রনাথ। আকাশে আজ ঘনিয়ে আছে যেন মেঘের ঘন ঘটা, তোমারই চরণে নত মম প্রাণ উচ্চ শিরে মাথা। শেষ সমাপ্তে পূর্ব রবি আজই অস্ত প্রায়, দিনের শেষে ঘুমের বেশে তোমারে যেন পাই। অশ্রুকণা তোমায় খোঁজে আজই তোমার গানে, প্রণাম তব তোমার চরণে তোমার জন্মদিনে। সাহিত্য যদি গঙ্গা নদী হয়, তাহলে গঙ্গোত্রী হিমবাহ হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কাব্য, কবিতা, গান, নাটক, চিত্র, এমনকি দর্শন ও মানবতাবাদের বিকাশ সর্বক্ষেত্রেই তার ছিল অবাধ চলাচল। ঠাকুর একজন ড্রপ আউট, দেয়াল কেন্দ্রিক শিক্ষাবিরোধী ও সমাজের বয়ে চলা স্রোতের বিপরীতে চলা এক বৃহৎ উদাহরণ। তার পরিবার ছিল তারায় ভরা এক মহাকাশ। তিনি চাইলেই তার দাদা, তার বাবা এবং সমকালীন যে কোনো গুণী ব্যক্তিকে অনুসরণ করতে পারতেন, কিন্তু ওই যে এইখানেই তার ব্যক্তিত্ব ফুটে উঠেছে। তিনি শিখেছেন সবার কাছ থেকে, নিয়েছেন সবটুকুই, কিন্তু হয়েছেন নিজের মতো। নিজস্ব একটা চিন্তা জগৎ তৈরি করেছেন এবং মানুষকে ভাবতে শিখিয়েছেন তার চিন্তা নিয়ে। যুক্তি দিয়ে তিনি তা ব্যাখ্যাও করেছেন। তার প্রতিটা গানে, প্রতিটা কবিতায়, সাহিত্যে, নাটকে, তার বিভিন্ন লেখনীতে ফুটে উঠেছে তার সেই যুক্তি। তিনি মূলত জোর দিয়েছিলেন মানুষ, মানবতাবাদ ও মিলনে। বর্তমান সমাজ যেভাবে উন্নয়নের নামে যন্ত্রনির্ভর হয়ে উঠেছে, তাতে হয়তো আমাদের সময় নষ্ট হচ্ছে না, কিন্তু জীবন নষ্ট হচ্ছে। মোবাইল ফোনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া আমাদের এই জীবন শিক্ষা লাভ করে ফেসবুকের পোস্ট, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এগুলি থেকে। মনে রাখতে হবে, যৌবন হলো বর্তমানের ভবিষ্যৎ। তো সেই যৌবন যদি অতীতের গৌরবকে নিজের গৌরব বলে মনে করে জড়রূপ ধারণ করে, তাহলে অতীতের সাথে তার বর্তমানও অতীত হয়ে যায়। যে সময় পশ্চিমী সভ্যতা ছিল অন্ধকারে নিমজ্জিত, সেই সময় সারা পৃথিবীকে আলোর দিশা দেখিয়েছিল ভারত। আর সেই ভারত বর্তমানে ইউরোপের অনুকরণকারী হয়ে উঠেছে। ইউরোপের ভাবধারা হয়ে উঠেছে আধুনিকতার প্রতীক। আমাদের অতীতকে সঙ্গে নিয়ে চলতে হবে ঠিকই, কিন্তু বর্তমানের কথাও মাথায় রাখতে হবে, স্মরণে রাখতে হবে ভবিষ্যৎ। ঠাকুর ছিলেন তৎকালীন সময়ের সবচেয়ে অগ্রগামী ব্যক্তি। যে সময় সকল ভারতীয় নেতৃবর্গ জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিলেন, সেইখানে তিনি আন্তর্জাতিকতাবাদকে তুলে ধরার চেষ্টা করেছিলেন। তার মতে জাতীয়তাবাদের সর্বোত্তম রূপ হিসাবে একসময় দেখা দিতে পারে উগ্রতা, সংকীর্ণতা, যেখানে নিজের জাতি ভালো এবং অপর জাতি খারাপ হিসাবে একসময় প্রকাশ পাবেই। কবি মনে করতেন সবচেয়ে বড় শিক্ষক হলো প্রকৃতি, তাই তিনি সর্বদা প্রকৃতির সাথে একাত্ম হতে বলেছেন। সর্বশেষ আমার মতে আমাদের হতে হবে নিরপেক্ষ, সর্বক্ষেত্রেই আমাদের হতে হবে নিরপেক্ষই। এবার বেশিরভাগ ব্যক্তি বর্তমানে মনে করে নিরপেক্ষতা মানে হলো লুকিয়ে থাকা, দমে থাকা, কিন্তু আমার কাছে নিরপেক্ষতার সংজ্ঞা ভিন্ন। নিরপেক্ষতা মানে কাউকে সমর্থন করা না, আবার যে কোনো কাউকেই তুমি সমর্থন করতে পারো। আসলে শুভর সমর্থন এবং অশুভের সমালোচনা, এটাই হলো নিরপেক্ষতা। হাজারজন শিক্ষিত ব্যক্তি যদি কোনো মিথ্যাকে আশ্রয় করে, সেই সময়েও সত্যিটা বলার সাহস হলো নিরপেক্ষতা। নিরপেক্ষতা থাকাটা সর্বদাই জরুরি। নিরপেক্ষ থাকো, সাথে থাকো, মিলেমিশে থাকো, আর মননে চিন্তনে থাকুক রবীন্দ্রনাথ।